তাদের কথার মাঝে আবির্ভাবের ফোনটা বেজে উঠলো একটা বিরক্তি নিয়ে। ফোন বের করে সামনে ধরতে চোখ মুখ কুচকে নিল। ফোন স্ক্রিনে ইংরেজিতে গোটা গোটা অক্ষরে জলজল করছে, মামুর মেয়ে। আবির্ভাব ফোনটা কেটে দিয়ে কল ব্যাক করলো। সারা তৎক্ষণাৎ ফোন রিসিভ করে মৃদু কঞ্চে বলল, কোথায় আপনি? আছি কোথাও। হঠাৎ কি মনে করে কল করলেন? কেন, আপনি যখন ইচ্ছে কল করতে পারবেন, আমি পারবো না? আরে সেটা বললা কখন? অসময়ে কল করলেন এজন্য জিজ্ঞেস করলাম। একটা কথা বলার জন্য কল করেছি। বলুন। আপনি কি কাল আমাদের বাসায় আসতে পারবেন? কাল মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মা খুব করে চাচ্ছে আপনি যেন আসেন। আবির্ভাব ভাবলো কিছু সময় কিছু বলার জন্য উদ্যত হতে বেশ জোরে চিৎকার দিল জেবা। হুড়পুড়ি এসে জড়িয়ে ধরলো আবির্ভাবকে। জেবার আচমকা এমন জড়িয়ে ধরে ভরকালো আবির্ভাব। তাল সামলাতে না পেরে পিছিয়ে এলো কয়েক কদম। ব্যস্ত কঞ্চে শুধল। কি হয়েছে? চোখ বন্ধ করে কেঁপে যাচ্ছে জেবা। আবির্ভাবের বুকে যেন নিরাপদ আশ্রয় এই মুহূর্তে। ভর্ত কণ্ঠস্বর অস্পষ্ট স্বরে আওড়ালো, সাপ। কোথায়? আবির্ভাব ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আশেপাশে তাকালো। কোথাও সাপের চিহ্নটুকু দেখা যাচ্ছে না। জোরে শ্বাস নিয়ে পড়ল। কোথায় সাপ? জেবা আবির্ভাবের বুকে মুখ লুকিয়ে রেখেই হাতের ইশারায় দেখালো। ওখানটাই। ওখানে কিছু নেই, দেখুন। জেবা মাথা তুলে ভালোভাবে দেখে নিল। হুঁশ ফিরেছে এবার। আবির্ভাবকে ছেড়ে দাঁড়ালো কিছুটা দূরে। নিজের উপর বিরক্ত বোধ করছে, ঘিরে ধরেছে। মাথা নিচু করে বলল, সরি, কিন্তু ওখানে সাপ ছিল। ফের কোনো কথা বলল না আবির্ভাব। তাকালো ফোনের স্ক্রিনে। ধক করে উঠলো বুকের ভিতর। ফোনের ওপাশে কেউ তার জন্য অপেক্ষা করছে। ফোন কানে ধরে মৃদু কঞ্চে বলল, হ্যালো। সারা হাত পা ঠান্ডা হয়ে আসছে, ঠোঁট কাঁপছে অবিরাম। ঢোক গিরে নিল কয়েকবার, কণ্ঠনালী ছেদ করে। কেন কোনো প্রকার শব্দ বের হচ্ছে না। উম্মাদের মতো বিড়বিড় করে বলল, তার মানে উনি সেদিন সত্যি বলেছিল ওনার পছন্দ করা মেয়ে আছে। রাত গভীর, আকাশ কালো মেঘে ঢাকা। তারাদের লেশ মাত্র দেখা যায় না। চারপাশে অন্ধকার যেন পৃথিবীকে গিলে ফেলেছে। বেলকুনি রেলিংয়ে জমে থাকা ঠান্ডা শিশিরে হাত রেখে দাঁড়িয়ে আছে সারা। নিচের রাস্তায় কেউ নেই, কেবল দূর থেকে একটানা কুকুরের করুণ ডাক কানে আসছে। গাছে পাতাগুলো নিঃশব্দে নড়ে উঠেছে। সেই শব্দ সারার মনে অদ্ভুত এক অস্বস্তি জাগিয়ে তুলেছে। সারা স্থির মুখে, কোনো অভিব্যক্তি নেই। বুকের ভেতর এক চাপা পাথর ভারী হয়ে বসে আছে। আবির্ভাবের ফোনে সেই সোনা মেয়েলি কণ্ঠস্বর তাকে তাড়া করছে। কণ্ঠটা যেন এই শীতল বাতাসের সঙ্গে মিশে এসে বারবার তার কানে বাজছে। রেলিং ধরে রাখা তার আঙ্গুলগুলো ঠান্ডায় জমে গেছে, তবুও নড়ছে না সারা। হঠাৎ বাতাসে একটু জড়ি বয়ে আসতে অগোছালো চুলের গোছা উড়িয়ে দিল নিমিষেই। ফোনের রিংটোনের তীব্র শব্দে ঘোর কাটল সারহার। ফোন স্ক্রিনে চোখের সামনে ধরে আবার হাত নিচে নামিয়ে ফেলল। এই মানুষটার সাথে কথা বলার ইচ্ছে বা মনের অবস্থা কোনোটাই এখন তা নেই। আবির্ভাব বিরামহীন কল করে যাচ্ছে। সারা বিরক্ত হয়ে এবার কল কেটে ফোন বন্ধই করে ফেলল। আবির্ভাবের মনে অজানা ভয় বাসা বাঁধল। এতবার কল করার পরও সারা ফোন রিসিভ করলো না কেন? উল্টো ফোন বন্ধ করে ফেললো। শঙ্কিত গলায় আওড়ালো, কিছু হলো না তোর? দিশে না পেয়ে উদম বলিষ্ঠ দেহে টি শার্ট পরে নিল। এক মুহূর্ত দেরি না করে আহসান মঞ্জিলের দিকে রওনা হলো। আহসান মঞ্জিলের সামনে আসতেই চোখে মুখে ফুটে উঠল একটা বিরক্তির ছাপ। গেটে তালা দেওয়া, আশেপাশে দাঁড়ানোর ছায়াটাও দেখা যাচ্ছে না। চারিপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে প্রাচীর টপকানোর সিদ্ধান্ত নিল। প্রাচীরে হাত রেখে আবার হাত নামিয়ে নিল। পিপির করে বলল, এ কেমন জ্বালা! আবির্ভাব চৌধুরী এত অস্থির হচ্ছে কেন? সামান্য একটা মেয়ের জন্য তার মন উতলা কেন? এই মেয়ে কি কোনো জাদু করলো, যার মিষ্টি মধুর কথা শোনার জন্য মন এত ছটফট করছে? মরুভূমি তৃষ্ণার্ত প্রাণী যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করে, আবির্ভাবের একই দশা আজ। প্রিয় মানুষটার সান্নিধ্য যাওয়ার জন্য মন আকুলি বাকুলি করছে। আবির্ভাব ফের প্রাচীরে হাত রাখলো। প্রাচীর টপকানোর অভ্যাস নেই তার। কোনো রকম শক্তি খাটিয়ে প্রাচীর চোখকে নিচে নামতে মৃদু আর্তনাদ করে উঠল। চোখ মুখ কুচকে ফোনের ফ্ল্যাশলা জ্বালিয়ে পায়ের কাছে ধরতে চোখে পড়লো পায়ের তলার ফোঁটা ফোঁটা রক্তবিন্দু। ভাঙা কাচের টুকরো পায়ের চটি ছেদ করে মাংসপেশিতে ঢুকে গেছে। আবির্ভাব চোখ বন্ধ করে একটানে কাঁচের টুকরোটা বের করে ফেলো। রক্ত যেন তীরের গতিতে বের হচ্ছে। হাত দিয়ে ক্ষত স্থান কিছু সময় চেপে ধরে রেখে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাগানের দিকে হাঁটছে। পুরো বাড়ি শুনশান নীরবতা। কোথাও আলোর ছিটে ফোটাও নেই। একে তো সারা রুম কোন পাশে সেটা তার জানা নেই। তার উপর এত অন্ধকার, হাত রে সারার কাছে পৌঁছাবে কি করে? ফোনের আলোয় যতটুকু দেখা যাচ্ছে ততটুকু অনুসরণ করে হাঁটছে। বাসার চারিপাশে টহল দেওয়া হচ্ছে।
কিছুতেই বুঝতে পারছে না সারা রুমটা কোথায়। এবার হাঁটা থামে সোজা হয়ে দাঁড়ালো। পেছনের দিকে এগোতে গিয়ে টবের সাথে গুঁতো লেগে আহত জায়গা আবারও আঘাত পেল। আঘাত লাগার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আবির্ভাব হাঁটু গেড়ে বসে হাত দিয়ে পা চেপেতে মৃদু আর্তনাদ করে উঠল। ফোন ছিটকে পড়লো কিছুটা দূরে। ফোনের ফ্ল্যাশের আলো চোখে পড়লো সারার। কারো আর্তনাদের শব্দ কানে যেতে উপর থেকে নিচের দিকে তাকিয়ে ভয়ার্থ কণ্ঠে শুধল। কে ওখানে? আবির্ভাব কাঙ্ক্ষিত মানুষটার কণ্ঠ শুনে উঠে দাঁড়ালো। মুহূর্তে ব্যথা ভুলে গিয়ে চোখে মুখে হাসি ফুটে উঠলো, তুতলিয়ে পড়ল। আমি আবির্ভাব। সারা একটু নিচে আসুন না প্লিজ। সারা চমকে উঠল। এত রাতে অন্ধকারের মধ্যে উনি এখানে কেন? আর এভাবে আর্তনাদ করলো কেন? কোনো বিপদে পড়ে নাই তো? গলার আওয়াজ একটু জোরেই করে বলল। আপনি এখানে কেন? নিচে আসুন বলছি আমি। সারা আর এক মুহূর্ত দেরি না করে ফোন বের করে নিচে করিডোরে আসলো। আশেপাশে চোখ বুলিয়ে নিল কয়েকবার। আশেপাশে কেউ নেই। বুকে হাত দিয়ে শ্বাস নিল সারা। সদর দরজা খুলে ছুটল বাগানের দিকে। আবির্ভাব ঠায় সেখানটায় দাঁড়িয়ে আছে। সারা এসে দাঁড়ালো সম্মুখে, শঙ্কিত গলায় বলল। আপনি এত রাতে এখানে কেন? সারার কণ্ঠস্বর কানে যেতে আবির্ভাব ঘুরে তাকালো, ব্যস্ত হয়ে বলল। এতবার কল করছি, ফোন পিক করেন না কেন? সারা মনে আবারও ঘন কালো মেঘ জমল। মনে পড়ে গেল সেই কণ্ঠস্বরের কথা। মেয়েটার কণ্ঠস্বর যেন তার মনে তীরের মতো এসে বেঁধছে। কণ্ঠের গভীরতা রেখে বলল। প্রয়োজন মনে করি নাই, তার রিসিভ করি নাই। আর আমাকে কল করার কারণও তো নেই। মানে আমি এতবার কল করলাম আর আপনি রিসিভ করার প্রয়োজন মনে করলেন না? না, এখানে এসেছেন কেন? বেশ তো ছিলেন মেয়েদের সাথে, এখন আবার এখানে কেন? সারা ভুল বুঝছেন আমাকে। ওটা তো। ওটা কি? আর ওটা কে ছিল সে ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আবির্ভাব সারার বাহু চেপে ধরে বলল। খুব বেশি বাড়াবাড়ি করছেন কিন্তু। আমার কথাটা আগে শুনুন, তারপর না হয় যা ইচ্ছে বলবেন। শুনবো না, ছাড়ুন আমাকে। চুপ একদম। শুনেছি মেয়ে মানুষ এক লাইন বেশি বুঝে সব সময়, আর আপনি তো দেখছি লিমিট ক্রস করে 10 লাইন বেশি বুঝছেন। কি 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 বললেন? আমি 10 লাইন বেশি বুঝি? আবার কথা বলছেন। আমি বলবো, আপনি শুনবেন। তার আগে যদি একটা শব্দ করছেন তাহলে মুখে স্কচটেপ লাগিয়ে দিব। সারা ছোটে আঙ্গুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির্ভাব একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা একে একে খুলে বলল। দমল না সারা, তেজ দেখিয়ে বলল। ওই মেয়ে আপনাকে ডাকলো আর আপনি সাথে সাথে চলে গেলেন কেন? গেছি তো কি হয়েছে? যাবেন কেন? চোট কামড়ে হাসলো আবির্ভাব ব্যঙ্গ কঞ্চে বলল। আপনার জলে। আমার জ্বলবে কেন? ছি, এসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার? আর এত রাতে এখানে কেন এসেছেন? যদি বলি আপনাকে দেখতে এসেছি। সারা চিবুক তুলে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাবের দৃষ্টি স্থির, যেন চোখের ভাষার সবটা বোঝাতে আজ প্রস্তুত। সারার প্রশ্নাত্মক চাহনি বুঝে আবির্ভাব মৃদু হাসল। একটা মজার কাহিনী শুনবেন? আপনি যখন বারবার কল কেটে দিচ্ছিলেন তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজা ছিঁড়ে বের করে আনছে। এত ব্যথা, এত কষ্ট কেন হচ্ছিল আমার? লাস্টবার যখন কল করি তখন আপনার ফোন বন্ধ পাই। এমন পাগল পাগল লাগছিল। কোনো অদ্ভুত শক্তি যেন আমাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে আনলো। এসে যখন দেখি গেটে তালা লাগানো, এদিক ওদিক না তাকিয়ে প্রাচীর টপকানোর সিদ্ধান্ত নেই। অজানা পথে হেঁটে চললাম। আপনার রুম কোনটা সেটাও আমার জানা নেই, কিন্তু ভাগ্য হয়তো আমার সহায় ছিল, তাই আপনার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা বলতে পারেন আমার এই অনুভূতির নাম কি? কেন এমন হয় আমার? কেন সবসময় আপনার সান্নিধ্যে থাকতে চাই মন? আমার খুব কষ্ট হয় সারা। আমি ক্লান্ত পথচারী, সারাদিন নানা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। দিন শেষে আবার সেই একা। খুব কষ্ট হলে আগলে নেওয়ার মানুষ নেই আমার। আপনি কি আমার সেই মানুষটা হবেন? কষ্ট পেলে আমাকে আগলে রাখবেন, আমার সুখে দুঃখে আমার পাশে থাকবেন। দিন শেষে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবো আপনার আঁচল দিয়ে আমার ঘামটুকু মুছে দিবেন। সারা মুখে কথা বলল না, ঘাড় নেড়ে বলল। সারা চোখ ভিজে উঠেছে, চোখে ঝাপসা দেখছে। আবির্ভাবের বলা কথাগুলো বাতাসের প্রতিধ্বনি বারবার কানে বাজছে। আচমকা ছুটে গিয়ে আবির্ভাবকে জড়িয়ে ধরল। আবির্ভাব অনায়াসে শক্ত করে বুকে জড়িয়ে নিল সারাকে। সারা ফুপিয়ে কাঁদছে, কান্না জড়িত কঞ্চে বলল, অস্পষ্ট স্বরে বলল। হব। আবির্ভাবের ঠোঁটের কোণার মৃদু হাসি হাঁপ ছেড়ে জোরে নিঃশ্বাস ছাড়লো। এবার দুই হাত দ্বারা প্রেয়সীকে আরো শক্ত করে বুকে জড়িয়ে নিল। সারা আর কান্না কিছুটা কমেছে, তবে এখনো হিচকি তুলছে। আবির্ভাব মোলায়েম কণ্ঠে ঢাক দিল। সারা, রাত হয়েছে, এবার রুমে যান। বাসার কেউ বুঝতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। যাব না, আরো কিছু সময় থাকবো। আবির্ভাব ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো রাত 1টা বাজে। সারাকে তাড়া দিয়ে বলল,
কাল আবার দেখা হবে, এখন রুমে যান। হুম। তাহলে চলুন আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা। আবির্ভাব এবার মুচকি হাসলো। মেয়েটা ঘোরের মধ্যে কিসব বলেছে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে পড়ল। সত্যি যাবেন আমার বাড়ি? সারা এবার সম্বিত ফিরে পেল। আবির্ভাবকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, না, আপনার পছন্দ করা মেয়েকে নিয়ে যান বাসায়, আমার বইয়ে গেছে আপনার বাসায় যাওয়ার। আবির্ভাব শব্দ করে হেসে বলল, তাকেই তো বলছি আমার সাথে যেতে। আমার পছন্দ করা মেয়ে যে আমার সামনেই দাঁড়িয়ে আছে। আজ পছন্দ করা মেয়ে, কাল সে হবে আমার বউ। তখন না হয় সাথে করে বাসায় নিয়ে যাব। এখন আপাতত আমার বাগদত্তা হিসেবে আহসান মঞ্জিলেই থাকুক। সারা চিবুক নিচে নামিয়ে ফেলল। লজ্জা যেন তাকে ঘিরে ধরেছে। মুখ লজ্জা লাল হয়ে উঠেছে, চোখ দুটো মাটির দিকে নিবদ্ধ, তাকানোর সাহস পাচ্ছে না। ওনার কিনারা দু হাত শক্ত করে ধরে আঙুলগুলো একের পর এক ভাঁজ করে, ঠোঁট কাঁপছে, হালকা শ্বাস ধীরে হলো। ভারী দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়ের পাতাগুলো নড়ছে অনিচ্ছা সত্ত্বেও। সেখান থেকে পালানোর উপায় খুঁজছে বারংবার। আবির্ভাব ছুট কামড়ে হেসে বলল, বাহ, মামুর মেয়ে দেখি লজ্জাও পায়। তা আপনি কি জানেন লজ্জা পেলে আপনাকে কতটা আবেদনময়ী লাগে? নিজেকে আটকে রাখতে যে খুব কষ্ট হয়। এমন পরিস্থিতিতে ফেলবেন না সারা। যদি ভুল করেও ওই চরম ভুলটা করে ফেলি? অসভ্য লোক কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না আপনার। আপনার কাছে আসলেই এই অবাধ্য মন বড্ড অসভ্য হতে চায়। কি করি বলুন তো? তাহলে আসবেন না আমার কাছে। তা কি করে হয় মামুর মেয়ে? আপনার কাছাকাছি না আসলে আমি যে গলাকাটা পশুর মতো ছটফট করে মারা যাব। সহসা রাগ দেখিয়ে বলল, শুধু বাজে কথা আপনার মুখে। আচ্ছা বাবা, আর কিছু বলছি না। অনেক রাত হয়েছে, এবার ভিতরে যান। আচ্ছা চলুন। সারা গেটের দিকে তাকিয়ে বলল, এ কি, যাবেন কিভাবে? গেট তো তালা দেয়া। এসেছি যেভাবে ওইভাবেই চলে যাব। আপনি ভিতরে যান আগে, তারপর আমি যাচ্ছি। একদম না, অত উঁচু প্রাচীর টপকাতে গিয়ে কোনো অঘটন ঘটে যেতে পারে। আপনি আসুন, আমি গেট খুলে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু চাবি পাবেন কোথায়? লতিফ চাচা একবার ঘুমালে হুঁশ থাকে না। আমি চাবি নিয়ে আপনাকে তালা খুলে দিয়ে আবার তালা আটকে লতিফ চাচার পাশে রেখে আসবো। চাচা কিচ্ছুটি টের পাবে না। ঠিক আছে। আবির্ভাব হাঁটতে গিয়ে আচমকায় আর্তনাদ করে উঠলো। সারা ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে? কিছু না, পায়ে একটু ব্যথা পেয়েছি। সারা ফোনের আলো আবির্ভাব পায়ের কাছে ধরতে চমকে উঠল, চিচিয়ে বলল, এ কি, এত কাটলো কিভাবে? আবির্ভাব শান্ত কণ্ঠে বলল, প্রাচীর টপকাতে গিয়ে কাটছে। দাপ করে পায়ের নিচে বসে পড়লো সারা। ক্ষত স্থানে মোলায়েম ভাবে হাত বুলালো, চোখের পানি ফেললো কয়েক ফোঁটা। ক্ষত স্থান বেশ গভীর, রক্ত গলগলিয়ে পড়ছে। দিশেহারা সারা গায়ে পেঁচানো ওড়নাটাই বেঁধে দিল আবির্ভাবের পায়ে। ফের আবির্ভাবের চোখের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, এমন ছেলে মানুষই আর কখনো করবেন না। বাসায় গিয়ে ওষুধ লাগিয়ে নেবেন। জো হুকুম মামুর মেয়ে, এবার যাই। যান, সাবধানে ফিরে আমাকে কল দিয়ে জানাবেন। সারা লতিফ চাচার থেকে চাবি এনে গেট খুলে দিল। আবির্ভাব প্রিয় মানুষটার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বিদায় জানিয়ে বের হয়ে গেল। পা টিপে এদিক ওদিক চোখ বুলিয়ে সদর দরজা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো সারা। দরজা আটকে ঘুরে দাঁড়াতে আটকে উঠল। দুটো চোখ তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। কাপা কাপা স্বরে পড়ল, মামা, মা তুমি? শাহানারা বুকের উপর হাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে কোথায় গিয়েছিলে? ওই তো বাইরে একটু হাঁটছিলাম, ঘরে প্রচুর গরম লাগছিল। রুমে এসি আছে সারা, আর তাছাড়া আজ তেমন গরম নেই। সত্যিটা বলো, কোথায় গিয়েছিলে তুমি? সারা তুতলিয়ে বলল, কই কোথাও না তো। বাইরে ছেলেটা কে ছিল? সারা কেঁপে উঠলো, চোখ তুলে তাকালো শাহানারা দিকে, কাপা কাপা স্বরে বলল, কই কেউ না তো। আমি দেখেছি। তুমি সত্যিটা বলবে নাকি আমি তোমার বাবাকে জানাবো? না, বাবাকে কিছু বলবে না। না, বাবাকে কিছু বলবে না। আমি তোমাকে সব বলবো, তবে এখন না, সময় হলে সবটা জানাবো। ঠিক আছে, তবে যা করবে ভেবেচিন্তে করো। তোমার বাপ চাচাদের তো চিনোই। তোমার দ্বারা কারো কোনো ক্ষতি যেন না হয়, সেই দিকে খেয়াল রেখো। আচ্ছা মা। এখন যাও, অনেক রাত হয়েছে, ঘুমাবে গিয়ে, ঠিক আছে? ছাদের সিঁড়ি দিয়ে থপথপ শব্দ করে কেউ নিচে নামছে। সারা রুমে ঢুকতে গিয়ে দরজার পাশে পা থামিয়ে দিল। ঘাড় কাত করে ছাদের সিঁড়ির দিকে তাকাতে চোখ পড়লো হায়দার মিয়ার দিকে। কেমন টলছে, সিঁড়ি দিয়ে নামার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। চোখ যেন রক্ত বন্ধ হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে এখনই হুমড়িকে নিচে পড়ে যাবে। সারা পিড়পিড় করে পড়ল, এত রাতে আঙ্কেল ছাদের রুমে গিয়েছিল কেন? আর চিলেকোঠার ঘরে তো বাবা চাচ্ছু ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। মনের মধ্যে হাজারো প্রশ্ন সাজতে হায়দার মিয়ার কাছাকাছি চলে আসলো।
গায়ে সুতি কাপড়ের পাঞ্জাবিটাও কেমন কুচকে আছে। সারা কিছুটা এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, আপনার শরীর খারাপ লাগছে কি? হায়দার মিয়া সারার কোনো কথা কানে নিল না, সোজা এঁকে বেঁকে গেস্ট রুমের মধ্যে ঢুকে গেল। সারা অবাক হয়ে তাকিয়েছে সেদিকে। সকাল হয়েছে, রোজকার দিনের থেকে আজকের পরিবেশটা অন্যরকম। বহু বছর পর আহসান মঞ্জিলে উৎসব মুখর পরিবেশ। আজ সন্ধ্যায় অয়ন এবং ছবির মেহেন্দির অনুষ্ঠান আয়োজন করা হবে। বাড়িতে ক্যাটারিং এর লোকজন, তারা স্টেজ সাজাচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠান আর মেহেন্দির অনুষ্ঠান বাড়িতেই আয়োজন করা হবে। রিসেপশনের অনুষ্ঠান হবে ক্লাবে। সকাল সকাল বাবুর্চিরা রান্নায় ব্যস্ত। একটু পরেই একে একে অতিথিরা চলে আসবে। তাদের জন্য আগে থেকে নাস্তার ব্যবস্থা করে রাখা হচ্ছে। আহসান পরিবারের অতিথি আপ্যায়নে কখনো কার্পণ্যতা করে না, তাদের বেস্টটা দিয়ে চেষ্টা করে অতিথিদের সমাদর করতে। শাহানারা বড় একটা বক্স নিয়ে গেস্ট রুমে ঢুকলো। গেস্ট রুমে বসে পরিবারের সবার সাথে আড্ডা দিচ্ছে ছবি। শাহানারাকে ঘরে ঢুকতে দেখে ছবি উঠে দাঁড়ালো। ওনা ভালোভাবে মাথায় তুলে দিয়ে মৃদু কণ্ঠে শুথল, কিছু বলবেন মা? দেখো তো গয়নাগুলো তোমার পছন্দ হয় কিনা। তোমার শ্বশুর নিজে পছন্দ করে কিনে এনেছে। শাহানারা বক্স থেকে একে একে গয়নাগুলো বের করে বিছানায় রাখলো। সাইমা জানালার উপর পা তুলে বিভিন্ন পোজ দিয়ে শুয়ে শুয়ে ছবি উঠাচ্ছিল। গয়নাগুলো চোখে পড়তে হাঁচমোচক বড় বড় হয়ে গেল। এত গয়না তো সে জীবনও চোখে দেখে নাই, আর এগুলো ছবির হবে? ছবি মৃদু স্বরে বলল, এত গয়না আমার লাগবে না আম্মা, আপনি আমাকে একটা গয়না দিন তাতেই হবে। এগুলো সব তোমার জন্য আনা হয়েছে, তোমার কাছেই রাখো। তোমার বিয়েতে যেটা পড়তে মন চায় সেটাই পড়বে। রেনা চেঁচিয়ে উঠলো তৎক্ষণাৎ। খানিক হাসার চেষ্টা করে বলল, না, ও ছোট মানুষ, এত গয়না ও সামলে রাখতে পারবে না। যখন পড়বে তখন না হয় আপনা থেকে নিয়ে পড়বে। শামিমা সম্মতি দিয়ে বলল, আন্টি, আপনার কাছেই রাখুন। ছবি শাহানার কাছে এগিয়ে গিয়ে বলল, আমি এত গয়না সামলে রাখতে পারবো না মা। আচ্ছা, আমার কাছেই রাখছি, যখন মন চায় আমার থেকে নিয়ে পড়বে, কেমন? আচ্ছা মা। ঘরে এলোমেলো বিছানা ঠিক করে বালিশ করে রাখতেই হায়দার মিয়ার ডাকে ঘুরে তাকালো ছবি। হায়দার মিয়া দরজার ওপাশে পেছনে হাত ঠেকে দাঁড়িয়ে আছে। ছবি হাসি মুখে এগিয়ে এসে পড়ল, ভিতরে এসো বাবা। হায়দার মিয়া ঘরে ঢুকে চারিপাশ ভালো করে লক্ষ্য করে নিল। মোলায়েম কণ্ঠে শুধল, তোকে একটা লকেট দিয়েছিলাম, চেইন সহ, ওটা আছে তো তোর কাছে মা? ছবি কেঁপে উঠলো। এখন কি জবাব দিবে বাবাকে? কিভাবে বলবে তার দেওয়া উপহারটা রক্ষা করতে পারে নাই? বাবা এত করে বারবার বলেছিল ওটা সাবধানে রাখতে, অথচ সে পারে নাই বাবার কথা রাখতে। ছবি কান্নাজড়িত কঞ্চে বলল, আমি পারিনি বাবা, ওটা হারিয়ে গেছে আমার থেকে। হায়দার মিয়া চোখে পানি। একইভাবে পেছনে হাত ঠেকিয়ে আবার দরজার দিকে মুখ করে হাঁটা শুরু করলো। ছবি ব্যথিত গলায় ডাকলো, বাবা। হায়দার মিয়ার পায়ের গতি থামলো, তবে কোনো জবাব দিল না। ছবি দৌড়ে এসে হায়দার মিয়ার হাত চেপে ধরে বলল, রাগ করেছো বাবা তাই না? আমি পারি নাই তোমার দেওয়া উপহারটা আগলে রাখতে। হায়দার মিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ্য যা আছে সেটা নেবে কে? আমি যদি না থাকি তোর মাকে দেখে রাখিস। কপালে কাঁপলো ছবি, তুতলিয়ে বলল, তুমি কোথায় যাবে বাবা? হায়দার মিয়া কোনো জবাব দিল না, মূর্তির মতো সোজা হেঁটে বাইরে চলে গেল। বিকেলের ফুরফুরা বাতাস দক্ষিণা জানালা খুলে দূর প্রান্তে দাঁড়িয়ে আছে জেবা। ভেজা আঁখি পট পিটপিট করছে অনবরত। শেখ বাড়িতে বিয়ের কার্ড এসেছে। স্বয়ং সাদেক আহসান এসে নিজে নিমন্ত্রণ করেছেন। আজ তার শখের পুরুষটার মেহেন্দি। হয়তো আর কয়েক ঘন্টা পর মানুষটা বরাবরের জন্য অন্য কারো হয়ে যাবে। জানালার সিল্কের ফিনফিনে পর্দাটা হাত দিয়ে খামচে ধরল জেবা। চোখ বন্ধ করে নিল নিমিষে। চোখের কোটরে জমে থাকা অশ্রুটুকু গড়িয়ে পড়ল গ্রীবা কুঞ্চনে। কান্না গিলে নেওয়ার চেষ্টা করছে জেবা, যার দরুন হিচকি উঠছে বারংবার। জামা শেখ আজ অফিসে যায়নি। মেয়ের মনোভাব বুঝে সারাটা দিন তার সঙ্গই দিয়ে গেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে ডাকল, মারে, এখনো ওইভাবে ওইখানে দাঁড়িয়ে আছিস? জেবা অপ্রস্তুত হয়ে পড়লো, চোখের পানি মুছে হাসার চেষ্টা করলো। খানিক ব্যস্ত কণ্ঠে বলল, বাবা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো ভিতরে এসো। জামা শেখ ধীর পায়ে মেয়ের পাশে গিয়ে দাঁড়ালো। জেবা মাথায় হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, চল কোথাও ঘুরে আসি, বেশ কিছুদিনের জন্য ট্যুর দিব না। তোর দীর্ঘদিনের ইচ্ছে ইউরোপ ভ্রমণ, চল ঘুরে আসি সেখান থেকে। জেবা এক হাতে বাবাকে জড়িয়ে নিল, আহ্লাদি কণ্ঠে বলল, এখন কোথাও যেতে ইচ্ছে করছে না বাবা। ঘুরে আসলে মন ভালো হয়ে যাবে, চল না চাই। জেবা বাবার বুকে মাথা রাখলো, চোখ বন্ধ করে মোলায়েম কণ্ঠে শুধল, বাবা
প্রিয় মানুষকে ছেড়ে থাকা এত কষ্ট কেন? তোমার কষ্ট হয় না বাবা মাকে ছাড়া থাকতে? জামাল শেখ মৃদু হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোমার মুখের দিকে তাকালে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। জগতে সবাই ভালোবাসার সঠিক মূল্য দিতে পারে না। যাদের কাছে ভালোবাসার মূল্য নেই তাদের ভেবে কষ্ট পাওয়াটাও বোকামি। অন্যের জন্য কেন নিজেকে কষ্ট দিব? বরঞ্চ আমি এটা দেখিয়ে দিব তার আঘাতে আমি ভেঙে পড়ি নাই, আমার ভিত নড়বড়ে হয়ে যায় নাই, আমি শক্ত স্ট্রং। সে যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে, আমি ঢের গুণ তাকে ছাড়া ভালোবাসি। জেবা সোজা হয়ে দাঁড়ালো, মৃদু হেসে বলল, বাবা অয়নের আজ মেহেন্দি, আঙ্কেল ইনভাইট করে গিয়েছে, যাবে না তুমি? না, তুমিও যাবে না। জেবা বাবার পানে তাকে শব্দ করে হাসলো, খানিক শুই নাচিয়ে বলল, জাহাঙ্গীর শেখের পুত্র মাঝও কিন্তু বলেছ, কারোর আঘাতে ভেঙে পড়লেও তাকে বুঝাতে হবে আমি ভালো আছি। আমি অয়নের বিয়েতে না গেলে ও ভাববে আমি কষ্টে অ্যাটেন্ড করি নাই। এবার করুণ অনুরোধ করে বলল, যাই না বাবা প্লিজ। জামাল শেখ দীর্ঘশ্বাস ফেলেন, মেয়েটা তার যথেষ্ট ম্যাচিওর, ভুলভাল কোনো ডিসিশন নেবেন এ ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত তিনি। মৃদু কণ্ঠে বললেন, বেশ, যাও তাহলে। জেবা বাবাকে জড়িয়ে ধরলো খুশিতে, গালে চুমু দিয়ে বলল, আমি তাহলে রেডি হয়ে নিই কেমন? গায়ে হলুদের প্রেস থিম রাখা হয়েছে গ্রিন। জেবা আলমারি থেকে গ্রিন কালারের হালকা গর্জিয়াস লেহেঙ্গাটা বের করে পরে নিল, সাজলো মনের মতো করে, চোখে গাঢ় কাজল টেনে, কপালে চিপ পরে নিল, মাথায় আর্টিফিশিয়াল টিকলি পরে আয়নায় খুচি করে নিজেকে দেখে নিল কয়েকবার। পার্স হাতে বের হওয়ার জন্য দরজা খুলতে চোখ আটকালো দরজার ওপাশে। গ্রিন কালারের সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবি পরে হাসি মুখে দাঁড়িয়েছে শেখর। জেবা ফিউজিগুলো গুছিয়ে নিল, সন্দেহজনিত কণ্ঠে শুধল, তুমি এখানে? ঠোঁটে হাসি রেখে মৃদু কঞ্চে বল, ফুপি পাঠালো আপনাকে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ও সরি, ভুলেই তো গিয়েছিলাম, আমার একটা ছোট ভাই আছে। জেবা সামনের দিকে এগিয়ে শেখরের গাল টেনে বলল, যাক ভালোই হয়েছে, দেরিতে হলেও একটা ছোট ভাই তো পেয়েছি, এখন ভাইটার সাথে সব জায়গায় যেতে পারবো। মুহূর্তে হাস্যজন মুখখানায় আমাবস্যার ঘন কালো মেঘ জমল, ছোট ফুলালো শেখর, ফিটফিট করে বলল, ঘুরতে তো পারবেনি সিনিয়র আপু, তবে জুনিয়র ভাইয়ের সাথে না, জুনিয়র জামাইয়ের সাথে। ইস, কতদিনের স্বপ্ন আমার, একটা সিনিয়র বউ হবে, আমাকে শাসন করবে, আদর করবে। জেবা শেখরের মুখের সামনে তুড়ি বাজিয়ে ধ্যান ভাঙালো, শঙ্কিত গলায় বলল, এই কি ভাবছো বলো তো? কিছু না, আসুন গাড়িতে বসুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। জেবা ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, চলো। আহসান মঞ্জিলে মেহেন্দির অনুষ্ঠানে স্টেজ সাজানো হয়েছে অপূর্ব নান্দনিকতায়, পুরো পরিবেশটাই মুগ্ধতায় ভরপুর। স্টেজের পেছনে ঝুলছে মখমলের ওপর সোনালি জরির কাজ করা পর্দা, মাঝখানে খোদাই করা নকশার আরবীয় আর্চ, ছোট ছোট ফুলের মালা ঝুলিয়ে রাখা হয়েছে, প্রতিটি কোণ জ্বলছে রঙিন বাতি, মেঝেতে রাখা হয়েছে গাঢ় ও লাল সোনালি ডিজাইনের কার্পেট, পুরো বাড়ি বিভিন্ন আলোকসজ্জায় সাজানো। ক্যাটারিং এর লোকেদের সারাদিন অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আহসান মঞ্জিল সেজেছে নতুন রূপে। হাতের বেশ শাড়ি, কিছু লেহেঙ্গা, পাকিস্তানি পোশাক নিয়ে রুমের মধ্যে বাইচের কুচে ছবি। স্যার এতগুলো পোশাক তার হাতে ধরিয়ে দিয়েছে, সে দিশেহারা হয়ে পড়েছে। এত ভারী পোশাকে সে কমফোর্ট নয়, এগুলো পরলে নিশ্চিত প্রচুর গরম লাগবে। অয়ন বিছানায় বসে তীক্ষ্ণ নজরে তাকালো ছবির পানে। বেশ কিছু সময় ধরে এমন পাগলের মতো হেঁটে চলা যেন কিছুতেই ঠাউর করতে পারছে না। বিছানা থেকে এক পা নামিয়ে উঠে দাঁড়ালো। ছবি তখনও পিড়পিড় করছে আর হাঁটছে। ব্রুজগুলো গুছিয়ে বলল, এই মেয়ে, সমস্যাটা কি বলো তো? মাথার তার তো 2-4টা এমনিতেই খোলা ছিল, এখন কি সবগুলো খুলে গেছে? ছবি কপাল কুচকে তাকালো, কোমরে এক হাত গোছায় গাল ফুলে বলল, আপনি সব সময় আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেন কেন বলুন তো? না তো, পাগল প্রমাণ করতে যাবো কেন? যে পাগলই, তাকে পাগল প্রমাণ করানোর কিছুই নেই। ছবির রাগ এবার তীর তীর করে বেড়ে গেল, আঙুল তুলে বলল, দেখুন। বাবা এমনিতে দুজনকে আলাদা বাসায় থাকতে বলেছিল, মা অনেক বুঝিয়ে শুনে তোমাকে এখানে রেখেছে। এখনো বিয়ে কমপ্লিট হয়নি, তার আগে কিছু দেখতে পারবো না। অসভ্য বেয়াদব লোক কোথাকার, দেখে তো মনে হয় সাধু বাবা, কিন্তু মুখ দিয়ে কি সব বের হয়। অয়ন ঠোঁট টিপে হাসছে, হাসি থামিয়ে সেন্টি কম মুখ করে বলল, তুমি পারলে আমাকে অসভ্য বলতে? তুই কখনো আমাকে এভাবে অপমান করেনি, সেখানে তুমি আমাকে অসভ্য উপাধিটা দিয়ে দিলে। ছবি মুহূর্তের মধ্যে কাঁদো কাঁদো মুখ করে অনেক পাশে এগিয়ে এসে বলল, বিশ্বাস করুন আমি ওভাবে বলতে চাই না। অয়ন মুখ গোমরা করে বলল, বুঝেছি আমি,
বিশ্বাস করুন কখন থেকে এগুলো দেখে যাচ্ছি, কোনটা পরলে গরম কম লাগবে সেটাই বুঝে উঠতে পারছি না, এই জন্য এমন পায়চারি করছি। কই দেখি। অয়ন ছবির হাত থেকে শাড়ি লেহেঙ্গাগুলো হাতে নিয়ে একে একে সবগুলো উল্টে পাল্টে দেখে নিল। ডিপ গ্রিন কালারের কাঞ্জিভরম শাড়ি ছবির হাতে দিয়ে বলল, এটা পরতে পারো, এটা পরলে গরম কম লাগতে পারে। ঠিক আছে। তোমার পছন্দ হয়েছে তো? তুমি চাইলে অন্যটাও পরতে পারো। না, এটাই ভালো আছে। ভেতরে আসতে পারি আমরা? অয়ন ছবির নজর চলে গেল দরজার পাশে। অরুণিমা, সারা এবং সায়না বেগম দাঁড়িয়ে আছে। অয়ন কিছুটা দূরে সরে গিয়ে বলল, এসো, ভেতরে আসতে আবার অনুমতি নিতে হবে নাকি? অরুণিমা অয়নের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হবে না বলছো? বিবাহিত স্বামী স্ত্রী যখন একা একা রুমের মধ্যে থাকে তখন কত অঘটনই ঘটে যেতে পারে, চাইলেই কি হুটহাট ঢুকে যাওয়া যায়? সারা ছবির কাছে হাত রেখে বলল, তা ভাইয়া কোন শাড়িটা পছন্দ করে দিল দেখি? অয়ন এবার অপ্রস্তুত হয়ে পড়ল। শয়তানগুলো যে তাকে লেগ ফুল করার ধান্দা এঁটেছে এটা সে খুব ভালোভাবে বুঝে যাচ্ছে। ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা, আমি শাড়ি চিনি নাকি যোকে শাড়ি পছন্দ করে দেব? ও, শাড়ি না চিনি বউকে শাড়ি সিলেক্ট করে দিচ্ছ দেখলাম। শাড়ি চিনলে কি করতে ভাইয়া? অয়ন তুতলিয়ে বলল, ওই শাড়ি তো দেখালাম, ওটা পরলে গরম কম লাগবে এর জন্য। সারা ঠোঁট গোল করে বলল, ও বুঝলে বৌমনি, ভাইয়া কিন্তু শাড়ি চেনে না, শুধু কোনটা পরলে তার বউয়ের গরম কম লাগবে সেটা চেনে। অরুণিমা সায়না বেগম ঠোঁট টিপে হাসছে। সায়না বেগম হাসি থামিয়ে মুখটা সিরিয়াসে মুড করে বলল, হয়েছে অয়ন বেটা না হয় একটু শাড়ি পছন্দ করে দিয়েছে, তাই বলে এতগুলো কথা কেন শোনাচ্ছ তোমরা? ছবি ফ্লোরের দিকে তাকিয়ে আছে। এইগুলো হয়তো আজ তাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে। অয়ন মুখটা গম্ভীর করে হননীয় ঘর থেকে বের হয়ে গেল। মুহূর্তে তিনজনে দম পাটা হাসিতে মেতে উঠল। সারা আর দুই হাত পেটে চেপে ধরে হাসছে। সায়না বেগম তাড়া দিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার দ্রুত রেডি করিয়ে দাও তো, মেহেন্দি আর্টিস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বৃদ্ধ সায়না বেগমের চোখে জল। তার মতো কঠোর দৃঢ়চেতা নারীর কাছে এক অসহ্য অপমানের মতন। প্রচন্ড কড়া মেজাজ আর অটল মানসিকতার জন্য পরিচিত সাহেরা বেগমের ভাঙা মুহূর্ত যেন তার নিজের আদর্শকে চ্যালেঞ্জ করে। কিন্তু আজ বুকের গহীনে জমে থাকা ভার তার ইস্পাতের মতন মনকেও বিদীর্ণ করে দিয়েছে। এত বছরের অতীত তার চোখের সামনে জলজল করে উঠেছে। যেদিন তার মরহুম স্বামী 2 বছরের সানজানাকে এনে তার হাতে তুলে দিয়েছে বলেছিল তার জীবনে ঘটে যাওয়া কিছু অতীতের কথা, সেদিনই সাহেরা বেগম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন শহরে গিয়ে দীর্ঘদিন রাত যাপন করতে হতো আলী আহসানকে। মরহুম আলী আহসান সানজানার মায়ের রূপে পাগল হয়ে যায়, ভুলে যায় তার রেখে যাওয়া সংসারের কথা। সেখানে বিয়ে করে গোপনে সংসার শুরু করে। তখনও সাহেরা বেগমের গর্ভে কোনো সন্তান আসে নাই, কিন্তু দ্বিতীয় বউ অল্পদিনের মধ্যে গর্ভবতী হয়। সন্তান জন্ম দেওয়ার পর 2 বছরের মধ্যে সঞ্জনার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আলী আহসান তখন দিশেহারা হয়ে পড়ে। বাধ্য হয়ে 2 বছরের শিশু সাহেরা বেগমের হাতে তুলে দিয়ে তার অতীত সম্পর্কে সব খুলে বলে। সাহেরা বেগম মানসিকভাবে ভেঙে পড়ে একদম। স্বামীর অন্য জায়গায় বিবাহ মনটা মেনে নিতে পারে না। সব রাগ ক্ষোভ গিয়ে পড়ে ছোট্ট সঞ্জনার উপর। তার 2 চোখের বিষ ছিল সঞ্জনা। আজ তারই সন্তান আবির্ভাব তার সামনে দাঁড়িয়ে আছে। এতে যেন পুরনো ক্ষত ধকধক করে তাজা হয়ে গেছে। সাহারার আবির্ভাবের প্রতি অতি স্নেহ কোনো কালে ছিল না। না সাহেরা বেগমের কোথায় বসতে দিবে, কি খেতে দিবে সেটাই যেন ঠাউর করতে পারছে না সাহানারা। আবির্ভাব মৃদু হেসে বলল, বড় মামুনি প্লিজ এত ব্যস্ত হয়েও না, এমন করলে নিজেকে পরপর মনে হবে। আমি কি তোমাদের পর বলো? সাহানারা মৃদু হেসে বলল, তুই পর হতে যাবি কেন? তুই তো এবারের বড় ছেলে। এই বড় ছেলেই সুসুয়ে ঢুকে ফাল হয়ে বের হবে একদিন, কথাটা মিলিয়ে নিও। সাহানারা থমকে বলল, এসব কি ধরনের কথা অবিক? তুমি যদি ভালোভাবে কথা বলতে না পারো তাহলে তোমার কথা বলার দরকার নেই। তুমি দিন দিন ভুলে যাচ্ছ কার সাথে কিভাবে কথা বলতে হয়। আরে বাদ দাও না মামুনি, যে যেমন সে সবাইকে একই রকম ভাবে। তবে সুস থেকে ফাল হতে হয় কিভাবে সেটা এখান থেকে শিখতে হবে। ভাবছি অভিককে আমার ট্রেনার বানাবো। আবির্ভাব অভিককে কাছাকাছি গিয়ে কোল ঘেঁষে দাঁড়ালো। মাথাটা একটু ঝুঁকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ট্রেনার হলে মোটা অঙ্কের টাকা পাবি, যে টাকা দিয়ে অনায়াসে রাতের ওই সকল জায়গায় যেতে পারবি। অভিক রাগী দৃষ্টিতে তাকালো আবির্ভাবের দিকে।
চোখ নিচে। আবির্ভাবের দিকে ওভাবে তাকালে সেই চোখ বেশি দিন টিকে না। তুই কোথায় কি করিস সব খবর আমার কাছে দিব নাকি বলে সবাইকে। অভিক রাগে হিসিয়ে বাড়ি বাড়ি চলে গেল। আবির্ভাব মৃদু এসে চোখ উপরে তুলতে চোখ আটকালো। সিঁড়ির দিকে গ্রিন কালারের গর্জিয়াস স্টোনের কাজ করা লেহেঙ্গা পরে নিচে নামছে সারা, মুখে হালকা প্রসাধনী। রায়ান আচমকায় পেছন থেকে আবির্ভাবকে জড়িয়ে ধরল। আবির্ভাব তাল সামলাতে না পেরে সামনের দিকে কিছু ঝুঁকে পড়ল। রায়ান ফিসফিসিয়ে পড়ল,